স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে 31 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। ঠিক আছে, আগের দিন 30 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছে তড়িৎ রসায়নের গাণিতিক সমস্যার। তো আজ দেখো 31 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। ঠিক আছে, চলো 31 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, খুবই সহজ অঙ্ক, এইটুকুর মধ্যেই জায়গাতে হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যেই অঙ্কটা হয়ে যাবে। দেখে নাও কী হবে, একটু জাস্ট কনসেপ্ট অঙ্ক, ঠিক আছে, অন্য কিছু না। কি বলেছে পড়ো, 31 নম্বর অঙ্কটা বলেছে, গলিত এল লবণে 2 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে কত সংখ্যক এল পরমাণু উৎপন্ন হবে। খুবই ভালো অঙ্ক। দেখো তো এখানে কি বলেছে আবার পড়ো। এখানে বলেছে 31 নম্বর অঙ্কটা, গলিত এল লবণে 2 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে কত সংখ্যক এল পরমাণু উৎপন্ন হবে। ঠিক আছে, এইবার তোমাকে জানতে হবে যে 96,500 ইন্টু 3 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে এল উৎপন্ন হবে 6.022 ইন্টু 10⁻23। আমি বলেছি না এসটিপির ওই কিছু কিছু হাইড্রোজেনের মান, অক্সিজেনের মান, যেমন এসটিপিতে কত মুখস্থ করে নেবে। এসটিপিতে 22,400 ml হাইড্রোজেনের ভর কত, 2 গ্রাম। এসটিপিতে 22,400 ml অক্সিজেনের ভর কত, 32 গ্রাম। ঠিক আছে, তারপর এদিকে তড়িৎ লাগবে 96,500 কুলম্ব, মানে যে কোনো কিছুর। তারপর ঠিক আছে, আর এদিকে কথার এগুলো বুঝতে হবে, যেমন অম্ল মিশ্রিত যেমন বলেছিল, তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেনের গ্যাসের অনুপাতটা করতে হবে। তারপর এখানে যেমন দিয়েছে যে 96,500 ইন্টু 3 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে এল উৎপন্ন হবে 6.022 ইন্টু 10⁻23। এগুলো মুখস্থ রাখবে, তো এখানে লিখে ফেলো 96,500 ইন্টু 3 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে এল উৎপন্ন হবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। তারপর তাহলে এটা কথা হবে না, এখানে কত বলেছে, 2 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে কত সংখ্যা হবে। তাহলে 2 কুলম্ব লিখে দাও, 2 কুলম্ব তড়িৎ পাঠালে 96,500, হ্যাঁ 96,500, 2 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে এল উৎপন্ন হবে কত, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 বাই এইটা 96,500 ইন্টু 3। এবার তোমরা ক্যালকুলেশনটা করে নাও, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 4.16 ইন্টু 10⁻18। ঠিক আছে, তাহলে এত সংখ্যক তাহলে এল পরমাণু উৎপন্ন হবে, এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলে 31 নম্বর অঙ্কটা কীভাবে হলো। তো চলো নেক্সট 32 নম্বর অঙ্ক, 32 নম্বর অঙ্ক কী বলে, 32 নম্বর অঙ্কটা পড়ো। বলেছে 1 ফ্যারাড তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস ও কত ফেরিক আয়ন মুক্ত হবে, ফেরাস ও ফেরিক আয়ন মুক্ত হবে। এফি হচ্ছে 56 বলে দিয়েছে। বেশ, এটাও খুবই সহজ অঙ্ক, দেখে নাও কীভাবে অঙ্কগুলো হচ্ছে, সেগুলো জাস্ট তোমাকে বুঝতে হবে, তাহলে আর কোনো ব্যাপার না। এখানে বলে দিচ্ছে 1 ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণে কত গ্রাম ফেরাস আর ফেরিক আয়ন মুক্ত হবে, এটা হচ্ছে ব্যাপার। এফিটা বলে দিয়েছে 56। বেশ, চলো দেখো, তোমাকে আবার জানতে হবে যে 1 ফ্যারাড তড়িৎ সর্বদা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করে। এটা কিন্তু মনে রাখতে হবে যে 1 ফ্যারাডে তড়িৎ এটা আমি লিখে দিচ্ছি, নাহলে মুখস্থ না থাকে। 1 ফ্যারাডে তড়িৎ সর্বদা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করে। ঠিক আছে, বেশ। তারপরে তাহলে ফেরাস, এবার এখানে বলেছে ফেরাস কত আয়ন মুক্ত হয় আর ফেরিক, এবার তোমরা নিশ্চয়ই করতে হবে। এখানে বলেছে ফেরাসের হয় 3 আর ফেরিকের হয় 2, তাই তো। তাহলে এখানে ফেরাস আয়ন মুক্ত হয় কত, ফেরাস আয়ন মুক্ত হয় ফেরাস হচ্ছে 56, এফি 56, দুটোর ক্ষেত্রেই ফেরাস, এখানে 56 বাই, তাহলে ফেরাসের হয় 3 আর এখানে ফেরিক বলেছে। ফেরিক আয়ন মুক্ত হয় কত, এটার ক্ষেত্রে 56 বাই এটা হবে 2, ফেরিক 2। এবার এটা ক্যালকুলেশন করে দাও, অঙ্কটা হয়ে যাবে 56/3 করলে হয়ে যাবে 18.66 গ্রাম, আর এটা করলে হয়ে যাবে হচ্ছে 28 গ্রাম। হয়ে গেল দুটোর অ্যান্সার। কত সহজ অঙ্কটা হয়ে গেল, বুঝতে পারলে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকা যায়, যেমন এইগুলো মনে রাখতে হবে যে 1 ফ্যারাড তড়িৎ সর্বদা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করে। ঠিক আছে, বেশ, চলো
এবার হচ্ছে 33 নম্বর অঙ্ক। কি বলেছে 33 নম্বর অঙ্কটা? বলেছে গলিত NaCl এর মধ্য দিয়ে 200 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট ধরে পাঠালে কত মোল Cl2 উৎপন্ন হবে? বেশ, এখানে কিন্তু তোমাকে জানতে হয় প্রথম, এখানে 96,500 কুলম তড়িৎ প্রবাহ Cl2 মুক্ত করে হাফ মোল, এটা তোমাকে জানতে হবে। যেমন ওখানে বললাম STPতে 22,400 ml হাইড্রোজেন অক্সিজেনের ভর, তাহলে কত হবে? সেরকমই 96,500 কুলম তড়িৎ প্রবাহ Cl2 মুক্ত করে হাফ মোল। এইবার তাহলে কত কুলম তড়িৎ প্রবাহ মুক্ত করতে তাহলে কত মোল লাগবে, এটা হচ্ছে ব্যাপার, তাই তো। কিন্তু এখানে সেটা বলে দেয়নি, সেটা আমাকে বের করতে হবে। কি করে, এখানে কি কি বলে দিয়েছে সেটা প্রথমে দেখতে হবে। প্রথমে যা যা ডাটা দেওয়া যায় লিখে ফেলো। এখানে কি বলেছে 30 নম্বর আমরা 200 মিলি অ্যাম্পিয়ার, মানে আয় বলে দিয়েছে 200 মিলি অ্যাম্পিয়ার, তাই তো। বেশ, ঠিক আছে। আর কি বলেছে না, তড়িৎ প্রবাহ 1 মিনিট ধরে, বেশ 1 মিনিট মানে 60 সেকেন্ড, টি হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। আর কি বলেছে, আচ্ছা এটা মিলি অ্যাম্পিয়ারে আছে তো, তাহলে এটা আমি একবারে করে দেবো, ঠিক আছে থাক। আর কিছু বলে দেওয়া নেই, তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই কিউটা পেয়ে যাবো। কিউটা দরকার আমার, কত আধানটা দরকার, তো কিউ ইকুয়াল টু আইটি, এটা আমরা জানি ফর্মুলা। তো আই হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার বলেছে, তাই তো, তাহলে নিচ্ছে 1000 ইন্টু টি হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলেই 12 কুলম বেরিয়ে যাবে। এবার আমরা জানি যে 96,500 কুলম্বে তড়িৎ প্রবাহ করে তড়িৎ প্রবাহ Cl2 মুক্ত করে হচ্ছে হাফ মোল, তাই তো, মুক্ত করে হাফ মোল। এইবার 12 কুলম তড়িৎ প্রবাহ Cl2 মুক্ত করবে কত, হাফ, ওপরে 12, নিচে 96,500। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে কত, 6.2 ইন্টু 10⁻⁻5 মোল। এটাই অ্যান্সার। বুঝতে পারলে কত সুন্দর অঙ্ক 33 নম্বর অঙ্কটাও। বেশ, চলো নেক্সট 34 নম্বর অঙ্ক। কি বলেছে, 27 পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট একটি ধাতুর লবণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে 10 কুলম তড়িৎ পাঠালে ক্যাথোডে 2.08 ইন্টু 10⁻19 সংখ্যক পরমাণু উৎপন্ন হয়। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? ভালো অঙ্ক দিয়েছে একটা। এটাকে পুরোপুরি অঙ্ক, মানে কনসেপচুয়াল অঙ্কটা ভালো করে দেখে নাও, সূত্র আছে এর একটা আলাদা, ঠিক আছে। 6.022 ইন্টু 10⁻⁻23 বা 10⁻23 মাইনাস না, সরি 6.02 10⁻⁻23 মাইনাস দিতে পারো 10⁻23 বা 10⁻23, ঠিক আছে। মাইনাস না, 6.02 10⁻23 মাইনাস বলছি। 10⁻23 সংখ্যক পরমাণুর ভর, এটা মাইনাস না, ঠিক আছে, এটা ভুল হয়ে গিয়েছিল, ভুল করে। পরমাণুর ভর কত, পরমাণুর ভর 6.02 10⁻23, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 27। দেওয়া আছে 27 পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট ধাতুর, ঠিক আছে। বেশ, তো 2.08 এটাও দেওয়া আছে ক্যাথোডে, তাহলে এত সংখ্যক, তার জন্য বের করবো আমি 2.08 ইন্টু 10⁻13 না কত দেওয়া আছে, 19, তাই তো, 19 সংখ্যক পরমাণুর ভর, তাহলে কত হবে 27 ইন্টু 2.08 ইন্টু 10⁻19 বাই 6.022 ইন্টু 10⁻23। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 9.32 ইন্টু 10⁻42, ঠিক আছে, বেরিয়ে গেল। এইবার এখান থেকে কী বলে, ধাতুরা তুল্যাঙ্ক ভার বের করতে বলেছে, মানে কী বের করতে বলেছে, বের করতে বলেছে। তো আমরা সূত্র জানি ইকুয়াল টু, এটা কী বেরোয়, এটা ডব্লিউ বেরোয়, তাই তো। এটা ডব্লিউ সবসময়, এটা যেটা বেরোবে সেটা ডব্লিউ, এই যা করে STPতে বলো বা একটা পরমাণু এরকম করে লেখার পর এটা ডব্লিউ বেরোয়। তাহলে ইকুয়াল টু EQ/F, এই হলো সূত্র। W ইকুয়াল টু EQ/F, এই হলো সূত্র। W ইকুয়াল টু EQ/F, W ইকুয়াল টু EQ/F। এবার আমাকে কী বের করতে হবে না, বের করতে হবে। তো ইকুয়াল টু WF/Q, তাহলে ডব্লুর মান হচ্ছে 9.32 ইন্টু 10⁻42। এর মান কত, বলছি WF, ঠিক আছে। তো F এর মান 96,500 বাই কিউ এর মান কত, কিউ এর মান হলো এখানে 34 নম্বর অঙ্কটা, কিউ এর মান কত বলে দিয়েছে, 34 নম্বর অঙ্কতে কিউ এর মান বলেছে 10 কুলম। তো এবার এটাকে তোমরা ক্যালকুলেশনটা করবে,
অ্যান্সারটা বেরিয়ে যাবে, দেখবে 8.99 ইন্টু 10⁻46। এটাই তাহলে অ্যান্সার। বেশ, চলো তারপর নেক্সট 35 নম্বর অঙ্কে যাওয়া যাক। 35 নম্বর অঙ্কটা কী বলেছি, অম্ল মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে যদি এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় তড়িৎ শক্তির খরচ হয় X টাকা, তাহলে এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কত খরচ পড়বে। বেশ ভালো অঙ্ক। তো তোমাকে জানতে হবে, একটু বলে দিই, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে আয়তনের হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যানোডে তার অর্ধেক আয়তনের অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে আয়তনের হাইড্রোজেন লিখে নাও, নাহলে এটা জলের তড়িৎ বিশ্লেষণ লিখে এখানে উপরে লিখে নাও যে জলের, আমি লিখছি না, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে আয়তনের হাইড্রোজেন উৎপন্ন হয় মানে H2 উৎপন্ন হয়, অ্যানোডে তার অর্ধেক আয়তনের অক্সিজেন মানে O2 উৎপন্ন হয়। ঠিক আছে, বেশ। তো এইবার এসটিপি তাহলে বের করবো, এখানে কি বলেছে, এটা তো এসটিপিতেই বলেছে তাই না। এইবার আমি এটা তাহলে এখানে লিখে দেবো এই লাইনটা। ঠিক আছে, যেখানে লিখবে এসটিপিতে x/2, এসটিপিতে x/2 লিটার অক্সিজেন উৎপন্ন করতে খরচ হয় X টাকা, তাহলে X লিটার অক্সিজেন উৎপন্ন করতে কত খরচ হবে, X ইন্টু এক্স বাই x/2। তাহলে এখানে ক্যালকুলেশনটা করবে X ইন্টু এক্স ইন্টু 2/x, তাহলে x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2x। তাহলে হলো কি না 2x পড়ে থাকলো, তাহলে কত খরচ হবে 2x টাকা। হয়ে গেল 35 নম্বর অঙ্কটা। কত সহজে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। 36 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে 0.1 মল P2O7 মাইনাস আয়নের আধান কত। ভালো অঙ্ক দিয়েছে, এটা কিন্তু এক লাইনে অ্যান্সার। আধান ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু আধান ইন্টু এফ, মনে রেখে দেবে সূত্রটা। আধান ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু আধান ইন্টু এফ। ঠিক আছে, মানে মোল সংখ্যা হচ্ছে 0.1 ইন্টু আধান 96, 0.1। আধানটা কত বলেছে, আধানটা হচ্ছে এখানে আধান হচ্ছে 4 মাইনাস, তাহলে এখানে 4 হবে। আর এফ হচ্ছে 96,500। এবার এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 38,600 বলছি, হ্যাঁ 600, 38,600 কুলম। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। তাহলে 36 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, বেশ। তাহলে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। ঠিক আছে, বেশ। তো দেখো এবার 37 নম্বর অঙ্কটা কী বলেছে, 37 নম্বর অঙ্কটা কী বলেছে, 1 মোল Cr2O7 2 মাইনাস আয়নকে, এই একই অঙ্ক, Cr3 বিজড়িত করতে কত তড়িতের প্রয়োজন। খুবই সহজ অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। না পারলে কমেন্ট সেকশনে জানিয়ে, কমেন্ট সেকশন করে অঙ্কটা তাহলে করে দেবো। নিকেল তড়িতের উপস্থিতিতে 0.5 লিটার 2 মোল NiNO3 এর দ্রবণ 3.7 অ্যাম্পিয়ার তড়িৎ 6 ঘন্টা ধরে পাঠানো হলো। তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের মোলারিটি কত। খুবই সহজ অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। না পারলে কমেন্ট সেকশনে জানিয়ে করে দেবো। বেশ, 39 নম্বর অঙ্কটা দেখি কী বলছে। 80 সেন্টিমিটার সেমিস্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব বোতলের ওপর এত বেগে আস্তরণ দিতে এজি আনতে দ্রবণের মধ্যে কত সময় ধরে 3 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাতে হবে। অঙ্কটা সহজ, আমি করে দিচ্ছি তাও। ঠিক আছে, অঙ্কটা তাও করে দিচ্ছি, দেখে নাও। 39 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। বলেছে 80 সেমি স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে কী কী বলেছে আমি লিখে নেবো। ঠিক আছে, যা যা বলে দেবে সেটা লিখে নেবো। ঠিক আছে, তো প্রথমে আমাকে একটা জিনিস লিখতে হবে। এখানে কী বলেছি, এখানে 0.5 mm, মানে এখানে লিখে নাও আমার সঙ্গে, 0.005 mm ইকুয়াল টু 0.0005 সেন্টিমিটার, তাই তো। বেধের 0.0055 মিলিমিটার, তার মানে এখানে 0.0005 সেন্টিমিটার। বেধের আস্তরণে এজি ধাতু আছে, আস্তরণে এজি ধাতু আছে, কত আছে না 80 ইন্টু 0.0005 ইন্টু 10.5, তাই তো। এখানে কত বলেছে 10.5, তাই তো। এই যে ঘনত্ব 10.5। এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, আর এটা বলে 80 সেমি স্কোয়ার খেতে পারবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 0.42 গ্রাম। এটা বেরিয়ে গেল ডব্লু, 0.42 গ্রাম। এসব কনসেপচুয়াল অঙ্ক, এগুলো সুসহজ অঙ্ক, কিন্তু একটু জানতে হবে তবেই করা যাবে অঙ্কগুলো।
আর ই এখানে এজি জানি আমরা 108, আই জানি আইটা এখানে বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার, আর হচ্ছে টিটা বের করতে হবে, তাই তো টিটা কত সময় ধরে টিটা বের করতে হবে, আর এফ হচ্ছে 96,500 হয়ে গেল। তাহলে এইবার তার টি এর মানে তাহলে বের করতে হবে, তো এখানে দেখো সূত্র ফেলবো, অঙ্কটা হয়ে যাবে ডব্লু ইকুয়াল টু ই আই টি বাই এফ। ঠিক আছে, এখানে টি বের করবো, তো টি ইকুয়াল টু ডব্লু ইন্টু এফ বাই ই ইন্টু আই, তাই তো ডব্লুর মানটা বসিয়ে দাও 0.42 ইন্টু এফের মান কত 96,500 বাই ই এর মান কত 108, আই এর মান কত 3। অ্যান্সারটা করে দাও 100, ক্যালকুলেশনটা তাহলে ক্যালকুলেশনটা করো 125.0925, এটাই অ্যান্সার হয়ে গেল 39 নম্বর অঙ্ক। বুঝতে পারলে, খুবই সহজ অঙ্ক ছিল। 40 নম্বর অঙ্ক নেক্সট কি বলেছে, এটাই শেষ অঙ্ক মনে হচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা শেষ। একটি ভালো করে অঙ্কটা করো, ভালো করে অঙ্কটা বোঝো। একটি তড়িৎ বিশ্লেষণ কোষে গলিত Al2O3 আছে। উক্ত কোষে 125 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে কত সময় পরে 125 গ্রাম Al উৎপন্ন হবে? খুবই খুবই সহজ অঙ্ক, এক লাইনের অঙ্ক এটা, আমি বলে দিচ্ছি। ডব্লুটা ডাটাগুলো লিখে নাও, অঙ্কটা বসিয়ে দাও। ডব্লু কী বলেছে 125 গ্রাম এল, 125 গ্রাম এল, বেশ। তারপর ই বলে দিয়েছে, ই আমরা জানি এখানে যেহেতু এজি, বেশ ঠিক আছে, আমরা ই জানি কি করে না, ই হচ্ছে এখানে যেহেতু 27/3, এলটা এখানে বলেছে গলিত এলটা, বেশ ঠিক আছে, তাই এখানে হয়ে যাবে 27/3, কলি বেরিয়ে যাবে হচ্ছে 9, বেশ ঠিক আছে। আর কি জানি আমরা না, আইটা জানি এটা বলেছে 125 অ্যাম্পিয়ার, 125 অ্যাম্পিয়ার। আর কি বলেছে, টিটা জিজ্ঞেস করেছে নাকি কত সময় পরে। আর কি বলেছে না, এফটারও জানি, বেশ ঠিক আছে, 96,500, বেশ। তো সূত্রটা বসে দাও, ডব্লু ইকুয়াল টু ই আই টি বাই এফ, কী বের করতে হবে, টি বের করতে হবে, তো টি ইকুয়াল টু এফ ইন্টু ডব্লু বাই ই ইন্টু টি। এখানে এফের 96,500 ইন্টু ডব্লুর মান হলো 125, ই এর মান হলো 9, টি এর মান জিজ্ঞাসা কর, সরি টি না, তো এটা আই, সরি এটা আই, এটা টিতে এখানে জিজ্ঞাসা, আয়ের মান হচ্ছে 125। এবার এটা তোমরা ক্যালকুলেশনটা করে নাও, ক্যালকুলেশনটা করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে কত 10, মানে 10,722.22, তাহলে এত সেকেন্ড পরে কি না 125 গ্রাম এল উৎপন্ন হবে। তাহলে বুঝতে পারলে, আজকে অঙ্ক তাহলে এত দূরই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন চ্যাপ্টার, নতুন লেসন নিয়ে, ঠিক আছে, রাসায়নিক গতিবিদ্যা। বেশ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে দাবিয়ে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো।